ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? রবীন্দ্রনাথ তার সাথে একজন ভদ্রমহিলা বসে আছেন এবং এটার হেডলাইন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পো। একটু কেমন অচেনা অজানা নতুন কিছু মনে হচ্ছে এবং অনেকে ভাবতে পারে এখানে মনে হয় এমন কিছু আলোচনা হবে যেটা পরীক্ষায় কাজে লাগবে না। কিন্তু আমি আশ্বস্ত করতেছি এটা ব্যাপক কাজে লাগবে পরীক্ষায়, বিশেষ করে যত কম্পিটিটিভ এক্সাম আছে ওইগুলোতে, এবং একাডেমিক পরীক্ষাতেও কাজে লাগবে, দুটোই। তো চলো আমরা দেখি, বোঝার চেষ্টা করি ব্যাপারটা। এখানে দেখো ইংরেজিতে লেখা আছে একটা, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড ভিক্টোরিয়া ওকাম্পো, আর্জেন্টিনা, 1924। একটু পেছন থেকে আসি। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পাইলেন 1913 সালের কথা, তারপরে গীতাঞ্জলির অনেকগুলো অনুবাদ বের হয়ে গেল। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য উনি নোবেল পাইলেন। আমরা আরেকটা ভিডিওতে আগে এটা ক্লিয়ার করছি, যারা দেখো নাই চ্যানেলে আছে দেখে নিও। তো গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ যেটা সং অফ অফারিংস, ওটার জন্য তিনি নোবেল পাইলেন 13 সালে। পরে এটা ফরাসি, গ্রিক বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেল। এই গীতাঞ্জলি বইয়ের যে ইংরেজি অনুবাদ সং অফ অফারিংস হুবহু না, সেটাও আমরা আগের ক্লাসে ক্লিয়ার করে দিছি। ওই সং অফ অফারিংসের অনুবাদ পরে, ফরাসি অনুবাদ পরে, এই ভদ্রমহিলা ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথের প্রতি ব্যাপক ভক্তি, আগ্রহ, শ্রদ্ধা, ভালোবাসা, যেটা তুমি বলো না কেন, সেটা তৈরি হয়। এখন এটা যে ছবিটা আমরা দিছি এখানে, একটা ইমাজিনারি একটা ছবি, হ্যাঁ, তোমার বোঝানোর জন্য আর কি। তো আমরা আলোচনা করবো এখানে মূলত রবি ঠাকুরের জীবনে উনি কি ছিলেন এবং কে ছিলেন। চলো একটু দেখি। এখানে দেখো রবীন্দ্রনাথের জীবনে কে ছিলেন তিনি। এখানে টেক্সটে আমরা বলছি যে ভিক্টোরিয়া ওকাম্পো আর্জেন্টিনার মহিলা কবি, যার সাথে রবীন্দ্রনাথের পত্র যোগাযোগ ছিল এবং তাদের দেখাও হয়েছিল। সময়টা 1924 সাল, তখন তাদের দেখা হয়। আর যখন সং অফ অফারিংস নোবেল পায়, মানে গীতাঞ্জলি যখন নোবেল পায়, তারপর থেকেই এই ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে, এটা ওনার অরিজিনাল ছবি, ওনার সাথে রবি ঠাকুরের পত্র যোগাযোগ হতো। এবং পরবর্তী সময়ে যখন রবি ঠাকুর বিশ্বভ্রমণে বের হন, অনেকগুলো দেশ তিনি ভ্রমণ করছেন, তো দক্ষিণ আমেরিকায় বা ল্যাটিন আমেরিকায় পেরু ভ্রমণ করার সময় উনি অসুস্থ হয়ে পড়েন। পেরু এই নামে একটা দেশ আছে, তোমরা জানো। রবি ঠাকুর অসুস্থ হয়ে পড়েন, তখন আর্জেন্টিনার বুয়েন্স এইরেস নামে একটা শহর আছে, বা বুয়েন্স আয়ার্স বলে অনেকে, এখন হচ্ছে তোমার যেটা আর্জেন্টিনার রাজধানী, এই বুয়েন্স আয়ার্সে ওনার বাড়িতে, মানে ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতে ওনার আতিথ্য গ্রহণ করেছিলেন রবি ঠাকুর অসুস্থ অবস্থায়। বেশ কিছুদিন ভিক্টোরিয়া ওকাম্পো তার দেখাশোনা করেন, তার চিকিৎসার ব্যবস্থা করেন। ওকে, এখন উনি, রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার কাছে যথেষ্ট সম্মানী মানুষ, গুরুতুল্য মানুষ, এবং তাদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল ভালো সম্পর্ক ছিল। তোমরা অনেকে বুঝবে কিনা আমি জানি না, একটা প্ল্যাটোনিক রিলেশন বলে এটাকে। প্ল্যাটোনিক রিলেশনকে দু একটা কথায় আসলে বোঝানো খুব মুশকিল। সহজ কথায় যদি এটার, এই সম্পর্কটার মূল ভিত্তি হয়ে থাকে ইন্টেলেকচুয়াল গ্রাউন্ড, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা। এখানে ধরো ওই অর্থে আমরা যে সেক্সুয়াল ডিজায়ার বলি, এরকমের ডিজায়ারের খুব একটা স্থান নাই বলতে গেলে। এমন সম্পর্কগুলোকে বলা হয় প্ল্যাটোনিক। এটার আরও ডিটেল ব্যাখ্যা আছে, যতটুকু তোমাকে সহজে বোঝানো যায় আমি সেটা বলছি। তো রবি ঠাকুরের সাথে ওনার পরিচয় হয়, উনি ওনাকে শ্রদ্ধা করতেন এবং বেশ কিছুদিন সেখানে রবি ঠাকুর ওই জায়গায় থাকছেন, তার আতিথ্য গ্রহণ করছেন। এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পূরবী কাব্য উৎসর্গ করেন। রবি ঠাকুরের একটা বই আছে, ওনার 56টা কবিতার বই। এই 56টা বইয়ের একটা বইয়ের নাম হচ্ছে পূরবী। এই পূরবী বইটা উৎসর্গ করছেন কাকে? ভিক্টোরিয়া ওকাম্পোকে। এবং কবিতাকে বিজয়া বলে ডাকতেন, তাকে ভিক্টোরিয়া, ওখান থেকে তাকে ডাকতেন হচ্ছে বিজয়া বলে। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকার মূল প্রেরণাদায়ী। এখন নিন্দুকেরা বলে যে রবি ঠাকুরের সাথে, রবি ঠাকুরের শেষ বয়সে একটা প্রেমের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছিল ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে। কারণ রবি ঠাকুর তো 1941 সালে মারা গেছে, 24 সালে তো উনি মুরব্বী মানুষ, এবং দুজনের বয়সের ব্যবধান 29 বছর। বুঝতে পারছো? তো রবি ঠাকুরের সাথে তার প্রেম ছিল, এটা নিন্দুকদের কথা। আমি এটা বলি না, আমি বলি রবি ঠাকুরের জীবনে অনেক নারী এসেছেন, এক একজন এক এক ভূমিকায়, এক একভাবে, এক এক সময়ে। তাদেরও একজন হচ্ছেন এই ভিক্টোরিয়া ওকাম্পো। যেহেতু আমি তাদের সাথে দেখা করি না, তাদের সাথে আমার সরাসরি কথা হয় নাই, দুজনের কাছ থেকে আমি বিস্তারিত শুনতে পারি নাই, সো আমি এটা বলছি না যে তারা প্রেম করতেন। আমি বলবো রবি ঠাকুরের জীবনে অনেক নারী ছিলেন, বিভিন্ন ভূমিকায় গুরুত্বপূর্ণ, তাদের একজন হচ্ছেন উনি। গুরুত্বপূর্ণ বলছে এই কারণে, তাকে তিনি পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন। চারটিখানি কথা না, রবি ঠাকুরের মতো বড় মানুষ নিজের কবিতার বই যার নামে উৎসর্গ করেন, এটা চারটিখানি কথা না। এক, দুই, ডাকতেন বিজয়া বলে। আবার রবি ঠাকুর যে ছবি আঁকতে পারেন, এই ট্যালেন্ট উনি নিজেই জানতেন না। রবি ঠাকুরকে সে ট্যালেন্ট আবিষ্কার করে দিয়েছিলেন উনি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাণ্ডুলিপির কাটাকুটি দেখে উনি বললেন যে গুরুদেব, আপনি তো ছবি আঁকতে পারবেন, আপনার তো সে ট্যালেন্ট আছে। রবি ঠাকুর বললেন, তাই নাকি? বলে হ্যাঁ।
তখন রবীন্দ্রনাথ ছবি আঁকা শুরু করলেন আস্তে আস্তে। তোমরা যদি রবীন্দ্রনাথের ছবি আঁকা সম্পর্কে ডিটেইল পড়ো তাহলে দেখবা উনি প্রায় 2000 ছবি আঁকছে। রবি ঠাকুরের আঁকা ছবির সংখ্যা প্রায় 2000, এবং এগুলো সবগুলোই উনি আঁকছেন জীবনের শেষ দিকে। 1941 সালে তিনি মারা গেছেন, শেষ দিকে আঁকছেন। এবং রবি ঠাকুর এই ছবিগুলোকে নিজেই বলছেন এগুলো আমার শেষ বিকেলের প্রিয়ে, অর্থাৎ শেষ বয়সে আঁকা অত্যন্ত আপন কিছু। তাহলে রবি ঠাকুরের ছবি আঁকার মূল প্রেরণা যিনি দিচ্ছেন তিনি ভিক্টোরিয়া ওকাম্পো। এখন অনুপ্রেরণা তো আর এমনি এমনি আসে না, একটা ভালো লাগার বা একটা শ্রদ্ধাবোধের বা একটা এই টাইপের একটা মানে ঘনিষ্ঠ সম্পর্কের দরকার হয়। আরেকটা তথ্য আছে, চলো সেটা দিই। দেখো তো এই গানটা শুনছো কিনা? আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে, শুনছো? যারা টুকটাক রবীন্দ্রসঙ্গীত শোনো, অথবা ধরো তুমি টার্গেট করে শোনো না, আশপাশে বাজলেও শুনছো, তোমাদের মধ্যে অনেকে আছো যারা এই গানটা শুনছো। তাহলে আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, বিদেশিনী মানে তো আর তিনি ইন্ডিয়ান না বা এখানকার না, বাইরের কেউ হবেন। পরের লাইনে দেখো তুমি থাকো সিন্ধু পারে, সিন্ধু মানে হচ্ছে সাগর, তুমি থাকো হচ্ছে সাগরের পারে। তা আর্জেন্টিনার পাশে দেখবা বিশাল সমুদ্র, তাই না? একদিকে তো আটলান্টিক মহাসাগরের টাচ, আর দক্ষিণ দিক চলে গেলে তো একেবারে অ্যান্টার্কটিকা। তো এই যে তুমি থাকো সিন্ধু পারে, এই সিন্ধু হচ্ছে সাগর, এই সাগরের পারে থাকো তুমি, মানে কে? তুমি হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো, আমি তোমাকে চিনি। রবি ঠাকুর এই ওনাকে উৎসর্গ করে একটা বিখ্যাত গান লিখছেন, এই হচ্ছে সেই গানটা যেটা আমরা অনেকে শুনি। এবং এখানে দেখো পাশে একটা ছবি, তোমরা কতটুকু পরিষ্কার বুঝতে পারতেছো আমি জানি না, ক্যামেরায় খুব ভালো আসার কথা। সিন্ধুর পাড়েই রবি ঠাকুর দেখো একটা সুন্দর একটা চেয়ারে বসে আছেন, পাশে সাদা ড্রেস পরা, মাথার মধ্যে ক্যাপ দেওয়া ভিক্টোরিয়া ওকাম্পো বসে আছেন। কথা বুঝতে পারছো? আমার স্টুডেন্ট লাইফে অনার্সের শুরুর দিকে আমি পত্রিকায় এরকম বেশ কিছু ছবি পাইছিলাম, আমি কেটে রাখছিলাম ছবিগুলো, পরবর্তীতে আমি হারাই ফেলছি। তো এই হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো, রবি ঠাকুরের জীবনে তার প্রভাব। রবি ঠাকুর তাকে নিয়ে লিখছেন, তার সাথে ভালো সম্পর্ক ছিল, তাকে উনি গান উৎসর্গ করছেন, তাকে উনি কবিতা, তাকে নিয়ে গান লিখছেন, তাকে কবিতার বই উৎসর্গ করছেন। এবং রবি ঠাকুরের ছবি আঁকবার মূল অনুপ্রেরণা যার কাছ থেকে আসছে তিনি হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। ওকে, তো এরপরে আসো, আমরা শেষ দিকে চলে আসছি। তোমাদেরকে এখানে একটা ছোট্ট মানে কনক্লুশন আমি টানতে চাই, সেটা হচ্ছে এই: কবি সাহিত্যিকদের প্রেরণার দরকার হয়, তারা আমাদের মতো মানুষ না, বুঝতে পারছো? তাদের প্রেরণা বিভিন্ন সোর্স থেকে আসে, বিভিন্নভাবে আসে। সো আমাদের ডাইমেনশনে, আমাদের চিন্তার জগৎকে বা আমরা যেভাবে চিন্তা করি, আমাদের ফ্রেমিংটা ওনাদের উপরে চাপায় দিও না, তাদেরকে তাদের মতো করে চিন্তা করতে দাও। তাহলে দেখবো তাদের কাছ থেকে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ জিনিস পাবো। তো ভালো থাকবো সবাই। আর তোমরা কেমন ভিডিও চাও এবং এখান থেকে কতগুলো তথ্য তুমি শিখছো, এগুলো তোমার দরকার কিনা একটু নিজেই চিন্তা করে দেখো। আর তোমাদের ডিমান্ডগুলো আমাদেরকে জানাও, মতামতগুলো কমেন্টে বলবা। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।